আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার বোধহয় সত্যি সত্যি আসিফ নজরুল গংরা ফেঁসে যাচ্ছেন। আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য। বর্তমান সরকারের মানে ক্ষমতায় আসার পরে সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে উৎসাহজনক, সব থেকে আশাবাদী এবং সব থেকে কি বলবো যে প্রয়োজনীয় যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা এই বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী নিয়েছেন। এর জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। বর্তমান সরকারের ডাক সাইটে অনেক মন্ত্রী যে সাহসিকতা এখন পর্যন্ত দেখাতে পারেননি তার মন্ত্রণালয়কে কেন্দ্র করে, সেই সাহসিকতা দেখিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। অসাধারণ সিদ্ধান্ত। আসিফ নজরুলদের কারসাজির কারণে কিভাবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারার কারণে ক্রিকেটের যে ভয়ানক ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে 3 সদস্যের একটা তদন্ত কমিটি করা হয়েছে। ফেঁসে যাচ্ছেন আসিফ নজরুল, জেলে যেতে হবে নাকি তার আগেই বিদেশে পালাবেন? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি হতে চলেছে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে। থাকবেন দর্শক। ফ্যাসিস্টের দোসর বলে সাকিব আল হাসানের সঙ্গে বহু তালবাহানা তো হয়েছে। মেটিকুলাস ডিজাইনে এই আসিফ নজরুল এবং ইউনুস গং এবং ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গং, তারা একটা মিথ্যা হত্যা মামলায় সাকিব আল হাসানকে ফাঁসিয়ে দিয়ে তাকে ক্রিকেট থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছে এবং তাদের এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে মাশরাফিকে কিভাবে ক্রিকেটের আশেপাশে আসতে দেয়া হয়নি, অথচ বাংলাদেশের একজন মানুষও বলতে পারবে না যে মাশরাফির দ্বারা কোনো ধরনের কোনো ক্ষতিকর কাজ, অবৈধ কাজ করা সম্ভব। সাকিবের ব্যাপারে অভিযোগ আসতে পারে, সাকিবকে নিয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে ব্যক্তি সাকিবকে নিয়ে, কিন্তু মাশরাফিকে নিয়ে তো সেই অভিযোগ ছিল না। কিন্তু সেই মাশরাফিকেও ক্রিকেট থেকে সরিয়ে দেয়া হয়েছে মেটিকুলাস ডিজাইনে, তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোও আমরা দেখেছি। সাকিব আল হাসানকে দুবাই পর্যন্ত এনে, আমেরিকা থেকে দুবাই পর্যন্ত আনার পরে তাকে আবার ফেরত যেতে হয়েছে। তিনি বাংলাদেশে আসতে পারেননি, কারণ তাকে বাংলাদেশে আসলেই গ্রেপ্তার করে জেলে ভরা হতো। এরপরে বিশ্বকাপের ঘটনা যেভাবে ঘটানো হলো, সেগুলো বাংলাদেশের ক্রিকেটকে একের পর এক ধ্বংসের দিকে নিয়ে গেছে। বিশ্বকাপ ক্রিকেটের যে না খেলা, সেই না খেলাকে কেন্দ্র করে আসিফ নজরুল নিজের পক্ষে অনেক সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় তার ওই সাফাই গাওয়ার ঘটনাগুলো কাজে দিচ্ছে না। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে দিয়ে এই অসাধারণ কাজটা করতে পেরেছেন যে এটা নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। গণমাধ্যম নিশ্চিত করছে আজকে, চ্যানেল 24 এর শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে টি-20 বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। এখানে বলা হচ্ছে গত টি-20 বিশ্বকাপে এই 3 সদস্যের না খেলার জন্য 3 সদস্যের কমিটি করেছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রশাসনের অনুবিভাগ ডক্টর এ.কে.এম. অলিউল্লাহকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য 2 সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অজংজাই মার্মা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তার মানে তামিম ইকবাল সভাপতি থাকাকালীনই এই কমিটির রিপোর্ট আমরা পাচ্ছি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আশা করব যে আসিফ নজরুলকে গ্রেপ্তার যেন করা হয়, কারণ এটা প্রমাণ হওয়ার জন্য নতুন কোনো ওহী নাজিল হওয়ার দরকার নেই যে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট না খেলতে দেওয়া এবং ক্রিকেটকে ধ্বংসের মূল পরিকল্পনা আসিফ নজরুলই সর্বশেষ প্রতিষ্ঠিত করেছেন। এবং ক্রিকেট ধ্বংসের টোটাল যদি তদন্ত করা হয়, তাহলে সেই তদন্তে মেটিকুলাসলি উঠে আসবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কর্মকাণ্ড।
এখানে বলা হচ্ছে যে এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যে বাদ দেওয়া হলো, সেই ঘটনাকে পুঁজি করে আসিফ নজরুল যা যা করেছেন, কারণ আইপিএল এর সঙ্গে বিশ্বকাপকে মিলিয়েছেন, আইপিএল এ মুস্তাফিজকে খেলতে যে দেয়া হলো না তার পেছনে যে আসিফ নজরুল গংদেরই দায় আছে। আসিফ নজরুল গংরা বাংলাদেশে ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে, ভারতীয় দূতাবাসে পাথর ছুঁড়েছে, গেট ভেঙেছে, ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেওয়ার হুমকি দিয়েছে। ডাকসু নেতারা মিছিল নিয়ে বাড্ডা পর্যন্ত গিয়েছে, ভাঙতে যাওয়ার মিছিল নিয়ে। সেই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তা এই অংশটা আলোচনাতেই তারা আনে না। মোস্তাফিজকে এমনি এমনি যে বাদ দেয়নি, বাংলাদেশের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যে লাফালাফি শুরু করেছিল, ভারতেরও তো সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে। তো আপনারা নারের তাকবীর বলে মাজার ভাঙতে পারবেন, সেটা বৈধ, আর ভারতীয় ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলে মুসলমানের দোকান ভাঙলে ওইটা অবৈধ হয়ে যায়। দুটাই তো অবৈধ। আপনারা ঝাঁঝর হয়ে চালুনের ফুটাকে যদি বড় ফুটা বলেন তাহলে তো মুশকিল, কারণ চালুনের ফোঁটা তো ছোট ফোঁটা হয়, ঝাঁঝরের ফোঁটা তো অনেক বড় ফোঁটা হয়। এই ব্যাপারগুলো আমরা আমলে নিইনি। আসিফ নজরুলরা নিজের ইচ্ছা মতো, কারণ আসিফ নজরুল তা আদতে তো এজেন্ডাই নিয়ে বসেছিল যে তারা আমেরিকার ডিপ স্টেটের পারপাস সার্ভ করবে আর পাকিস্তানের পারপাস সার্ভ করবে, রাজাকার আলবদর আল শামসদের পারপাস সার্ভ করবে। যার উদাহরণ আমরা বিচার বিভাগে, আইন মন্ত্রণালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি যে কাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে, কোথায় কিভাবে করা হয়েছে। এবং এরা যে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের পক্ষে কাজ করা যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ করেছে, তার উৎকৃষ্ট প্রমাণ তো শেখ হাসিনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল কিংবা সাধারণ কোর্ট ব্যবহার না করে ওই ৭১-এর যুদ্ধাপরাধী আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের সিদ্ধান্ত নিয়েছে। এতেই তো প্রমাণ হয়ে যায় যে শেখ হাসিনা রাজাকারদের বিচার করার চেষ্টা করেছেন, এই জন্য তার উপরে প্রতিশোধ নিয়েছে আসিফ নজরুল এবং তার গঙেরা। তাহলে আসিফ নজরুল কাদের পারপাস সার্ভ করেছে? পাকিস্তানের পারপাস সার্ভ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানকে সে ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের ধাপ্পাবাজির কারণে, অথচ ধাপ্পাবাজ পাকিস্তান বাংলাদেশকে ফাঁদে ফেলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়ে তারা ঠিকই বিশ্বকাপ খেলেছে এবং ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে। তারা কিন্তু থেমে থাকেনি, তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে। আবার পাকিস্তান যেন বিশ্বকাপ খেলে সেই তদবির করতে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গিয়েছিলেন পাকিস্তানে। কার টাকা খরচ করে গিয়েছিলেন? বাংলাদেশের টাকা খরচ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা খরচ করে আপনি পাকিস্তানের জন্য দালালি করতে পাকিস্তানে ছুটে যাবেন আর আপনার বিরুদ্ধে তদন্ত হবে না, এটা তো হতে পারে না। আমরা প্রথম দিকে ভেবেছিলাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, বাংলাদেশের বলা হয় ইতিহাসের অন্যতম সেরা, দ্বিতীয় সেরা ক্যাপ্টেন বললে তাকেই বলা হবে। প্রথম সেরা ক্যাপ্টেন অবশ্যই মাশরাফি, বাংলাদেশের ইতিহাসের সফল এবং সব থেকে সেরা ক্যাপ্টেন মাশরাফিকে বলা হয়। এর আগের ইতিহাস পর্যালোচনা করে মাশরাফির আগের প্রজন্মের যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে আমিনুল ইসলাম বুলবুলকেই সেই স্বীকৃতি দেওয়া হবে। সেই কারণেই ভেবেছিলাম যে তিনি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন তখন অসাধারণ কিছু হবে, কিন্তু তিনি দেখলাম যে পাকিস্তানপন্থীদের দালালি শুরু করলেন এবং আসিফ নজরুলদের দালালি শুরু করলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের দালালি শুরু করলেন, করে ক্রিকেটটাকে ডুবিয়ে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন। তদন্তে উঠে আসবে যা, আমরা আশা করি যে প্রকৃত চিত্রটা উঠে আসবে এবং এর দায় যাদের উপরে যাবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এই দাবি আমাদেরও থাকলো। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে তারেক রহমান সরকার গঠনের পর থেকেই বলে আসছি এবং ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর থেকেই অন্তত এখন পর্যন্ত 10টি আলোচনায় এই কথাটি বলেছি। আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি যখন পর্যন্ত এই ঘটনা না ঘটবে। আমি বলেছি ইউনূস সরকারের পাপের বোঝা এত ভয়ঙ্কর, এত বেশি অন্যায় 18 মাসে করে গেছে, এত বেশি অবিচার, এত বেশি অবৈধ কাজ, এত বেশি অন্যায় সুবিধা নিয়ে গেছে। তারেক রহমান সরকার যদি চায়ও তাহলে শেষ পর্যন্ত এই সরকারকে, ইউনূস সরকারকে সর্বময় ছাড় দিতে পারবে না। তারেক রহমান সরকারের সঙ্গে যতই সমঝোতা হয়ে থাকুক, যতই ইন্টারনাল ব্যাপার স্যাপার ঘটে থাকুক, যতই ইনডেমনিটি দেখ,
পাপের বোঝার ভারটা এত বেশি, এত ভয়ঙ্কর যে ইউনূস সরকারকে ছাড় দিলে তারেক রহমান অথবা বিএনপির উপরে এটা আজীবনের জন্য এমন এক দায় আসবে যে দায় বিএনপিকে 100 বছর টানতে হবে। এইটা বিএনপির জ্ঞান বুদ্ধি আছে। বিএনপি নেতাদের সঙ্গে যতটুকু কথা হয়, তাদের সম্পর্কে যতটুকু জানি, একেবারে উড়িয়ে দেওয়ার মতন হাতের ময়লা তো তারা না। তাদের সেই ম্যাচুরিটি নিয়ে রাজনীতি করে, কোনো অন্যায় করলে অনেকে এটা বুঝে শুনিয়ে করে। ফলে ইউনূস সরকারের এত বড় অবিচার অন্যায়ের দায় একটা জনগণের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত সরকার সে তার কাঁধে নিবে, এটা আমি বিশ্বাস করি না। এরই প্রতিফলন অত্যন্ত আপনাদেরকে আমাদের এক আলোচনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয় সম্পাদক নীলুফার চৌধুরী মনি, তিনি শুধু একটা লাইন বলে গেছেন যে তার কাছে খোঁজ খবর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিদেশ যাওয়ায় এর মধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরপর আমরা খোঁজ খবর নিতে থাকি এবং আমরা বিভিন্ন সূত্র মারফতে যে তথ্য পেয়েছি সেই তথ্যের মধ্যে অন্যতম হলো ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং ঘটনাক্রমে আরো নামটি যেটি এসছে সেটা হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রার ব্যাপারে সরকারের ভেতরে নানান রকম আলাপ সালাপ আছে এবং তারা সহজেই নির্বিঘ্নে আর 10টা নাগরিক যেভাবে দেশের বাইরে পাড়ি জমান, ঠিক সেই সুবিধা তাদের কাছে এখন আছে কিনা এটা একটা বড় চিন্তার বিষয়। আপনারা দেখবেন সেই আদিলুর রহমান শুভ্র নেপালের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছিল, তাকে আটকানো হয়েছিল এয়ারপোর্টে, দীর্ঘ সময় পরে তাকে ছাড়া হয়েছে। কিন্তু এরপর আর বিশেষ এই উপদেষ্টাদের অথবা ইউনূস সরকারের ডিসপেন্সার বলি, তাদের সুবিধাভোগী বলি, প্রেস সচিব শফিকুল আলম বা অন্যান্য যারা আছে, যারা ভাগার প্রথম চান্সেই ইউনূসের বেশ কিছু সহযোগী তারা ভেঙে গেছে। আমার সামনে খবর আছে, খবরটা থেকে কয়েকটা লাইন আপনাদের পড়াতে চাই। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অযোগ্যতার বিস্তর অভিযোগ ওঠে। কিন্তু আসিফ নজরুলের জীবনচক্র বিশ্লেষণ করলে দেখা যায় তার জীবনের প্রতিটি ধাপেই আছে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতি। খবরটা হেডলাইন করেছে মানব কালের কণ্ঠ। দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক। এই স্বাধীন কমিশনের জন্য ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। বাংলাদেশের অন্যতম সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি একটি রিট করেছেন। ফলে আদালতে ফাইট করছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যে ইউনূস যে কাজ করে গেছে, এই যে এতগুলো শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে। যদিও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সেই ইন্টেনশন ছিল না। ইন্টেনশন থাকার দায়িত্ব, গাফিলতি, ভুল, উদাসীনতা সেটাকে অন্যায়ের কাতারে পড়ে না। সে অন্যায় তো ডক্টর ইউনূস করে গেছে। যাক, আসিফ নজরুলের সারা জীবনের হিস্ট্রি টানা হয়েছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার হিস্ট্রি আমরা আপনাদেরকে পড়ে শোনাতে চাই না। সৈয়দা রেজওয়ানা কিভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের পাহারাদার হয়েছেন সপরিবারে, সেসব খবরও আমরা জেনেছি। মোস্তফা সরোয়ার ফারুকী, তার কি পরিমাণ বিস্তর কীর্তি কারখানা, সবকিছু নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনাও করেছি। মোস্তফা সরোয়ার ফারুকী সামান্য লোভে নাস্তার খরচ দেখিয়েছে লক্ষ 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 টাকা। জুলাই স্মৃতি জাদুঘরের নামে একটা ফালতু জিনিস করার জন্য সেখানে নিয়োগ বিজ্ঞপ্তির আগেই বিভিন্ন মানুষকে সেখানে নিয়োগ দিয়েছে, সেখান থেকে কারি কারি টাকা কামিয়ে নিয়েছে বলে পত্রপত্রিকার অভিযোগ। এসবের পরে মোস্তফা সরোয়ার ফারুকীর বিদেশ যাত্রাতেও একটা বড় ধরনের বাধা আসতে পারে বলেই আমাদের কাছে সুস্পষ্ট খবর আছে। ফলে আমি এই কথাটাই রিপিট করছি, বিএনপি সরকারের মধ্যে অনেকের কাছে এইরকম একটি ধারণা আছে যে ইউনূস সরকারকে যেহেতু তারা শুরু থেকেই ধরি মাছ না ছুঁয়ে পানি, ইউনূসের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়েছে, ইউনূস সরকারের অন্যায় আবদার মেনে নিয়েছে, ইউনূস সরকার অন্যায়ভাবে গণভোট আয়োজন করেছে, সেটাতে ভোট চাইতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়েছেন। ইউনূস সরকারের জুলাই সনদ একদম রাত পোহালে স্কেচ করে গিয়ে বিএনপি সাইন করে চলে এসছে। ফলে ওই সরকার শেষতক বিএনপির উপকার করে গেছে। যদিও ইউনূস সরকারের সমস্ত ইন্টেনশন ছিল তারা জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনতে চায় বলে বিএনপির নেতারা মনে করেন। বিএনপির নেতারাই আমাদের এখানে কিন্তু শোতে এসে তারা এই অভিযোগ করেছেন যে ইউনূস সরকার
অক্লান্ত ভাবে চেষ্টা করেছিল জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনার জন্য, কিন্তু তারা দুয়ে দুয়ে চার মিলাতে পারেনি। কিন্তু শেষতক যেহেতু ইউনূস সরকার মোটামুটি ইলেকশনের পরে আর ভকিঝকি না করে বিদায় নিয়েছে, ফলে বিএনপির একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধের জায়গা যদি তৈরি হয়ে থাকে, কিন্তু সেটা ভেঙে পড়তে আর সময়ের ব্যাপার মাত্র। কারণ বাংলাদেশের ভেতরে একটা এমন সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে মার্কিন এই গোলামী চুক্তি সবাই বুঝে গেছে যে এটা একটা ভয়ঙ্কর রকম চুক্তি হয়েছে, এবং এই চুক্তির বিরুদ্ধে মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করা শুরু করেছে কিনা সরকারই নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ফলে সবকিছু মিলিয়ে ইউনূস সরকারের উপদেষ্টাদের সামনে যে কাল দিন আসছে সেটা বলার অপেক্ষা রাখে না।